আমরা পালস মডুলেশন টেকনিক্স নিয়ে কথাবার্তা বলবো, এবং এইটার মধ্যে আবার কিছু অংশে আপনার ডিজিটাল মডুলেশন টেকনিকও পড়ে যাবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশন। তো বলছে মডুলেশন আসলে কি, সেটা তো আমি আপনাদেরকে আগেও বলছি, সেটা মিডিয়াও বলা হয়েছিল। মডুলেশন হচ্ছে একটা প্রসেস অফ ফ্রিকোয়েন্সি ট্রান্সলেশন, মানে এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনার ফ্রিকোয়েন্সিটাকে কি করা হয়, ট্রান্সলেশন বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে, যেখানে হচ্ছে কি করা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটাকে আপনার কনভার্ট করা হচ্ছে ইন উইচ এনি ওয়ান প্যারামিটার, যেখানে আপনার ফ্রিকোয়েন্সিটাকে হয় আপনার অ্যামপ্লিটিউডে কনভার্ট করা হচ্ছে, বা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা হচ্ছে, বা ফেজে কনভার্ট করা হচ্ছে। মানে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি তাহলে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমরা কি করি ক্যারিয়ার সিগন্যালের, আমরা কি করি ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে আমরা অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করি, ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করি, বা ফেজটাকে চেঞ্জ করি। এবং যে এইটাকে আমরা কি করতেছি, আমরা হাইয়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালে সাপেক্ষে জিনিসগুলোকে করতেছি। আমি আবার বলতেছি, দেখেন এখানে কি বলছে, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ফ্রিকোয়েন্সি ট্রান্সলেশন ইন উইচ any of the parameter amplitude frequency or phase of high frequency carrier is varied in accordance to the instantaneous value of the low frequency modulating signal। এটা আমরা আগেও বলছি, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যাখ্যা পড়ছি, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ব্যাখ্যা পড়ছি। আমি যদি এখন জেনারেলাইজ ভাবে কথাবার্তা বলি, এটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আপনার মেসেজ সিগন্যালের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর উপর নির্ভর করে আমরা হাই ফ্রিকোয়েন্সি যে ক্যারিয়ার সিগন্যালের কম্পোনেন্ট আছে সেইটার আমরা প্যারামিটার গুলোকে চেঞ্জ করে থাকি। এখন হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের প্যারামিটার কি হতে পারে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড হতে পারে, যে আমরা ওই অ্যামপ্লিটিউডে চেঞ্জ করতে পারি, অথবা ফ্রিকোয়েন্সিতে আমরা ভ্যারি করতে পারি, অথবা ফেজে আমরা হচ্ছে কি করতে পারি, ভ্যারি করতে পারি। যদি আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন হয় সেক্ষেত্রে আমরা কি করছিলাম, যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী আমরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের কি করছিলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছিলাম, ওইটা ছিল আমাদের এফএম। আর যদি ফেজ চেঞ্জ করি তাহলে সেটাকে আমরা বলি পিএম, আর যদি অ্যামপ্লিটিউড চেঞ্জ করি সেটাকে আমরা বলে থাকি এএম। তো মডুলেশন যেটা আমরা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রেও প্রযোজ্য এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে। তো এখন আমরা এখন আরো কিছু কথাবার্তা বলবো, যেমন আমরা আসলে মডার্ন কমিউনিকেশনে যে সিস্টেমটা ইউজ করা হয় সেখানে বেশিরভাগ সিগন্যালগুলো আসলে ডিজিটাল। তো আমাদের আসলে ডিজিটাল মডুলেশন টেকনিকেরও দরকার পড়বে। এবং আমরা এখানে দেখব যে আমরা কিভাবে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি। ঠিক আছে। কেন আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে, এর কারণ হচ্ছে ধরেন আমাদের তো বেশিরভাগ বা অনেক সিস্টেমই আমাদের হচ্ছে ডিজিটাল। তো আমরা যদি একটা কাজ করি যে ঠিক আছে আমি ওই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে কি করতে হবে, আমার ডিজিটাল সিগন্যাল লাগবে। তো এই জন্য আমরা কি করতে পারি, যাতে আমরা একটা প্রসেসের মাধ্যমে যদি আমি ওই আমার যে অ্যানালগ সিগন্যালটা আছে সেই অ্যানালগ সিগন্যালটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমি ওই ডিজিটাল সিগন্যালকে অন্য আরেকটা সিস্টেমের সাথে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো, তাই না? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, দেখেন এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা আমি আপনাদেরকে বলবো আপনি জাস্ট একটু 2 মিনিট টাইম নেন, এই পুরো স্লাইডটা একটু পড়েন। আমার মনে হয় না আপনার কাছে কোনো প্রবলেম হবে, তারপরে একটু পড়েন, হ্যাঁ, 2 মিনিট পড়েন। 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট পড়েন। আমি কি আপনাদেরকে এই যে 2টা পয়েন্ট বললাম, এই 2টা পয়েন্ট কি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কেন আসলে আমাদের ডিজিটাল টেকনিকটা দরকার? এতটুকু কি বুঝতে পারছেন? আমাকে কেউ একজন বলবেন। স্যার জি স্যার, দ্বিতীয় মানে পয়েন্টটা বুঝতে পারিনি। কোনটা ইউজ বুঝতে করার পারেন নাই? একটু নয়েজ রেশিওটা এইটা এইটা মানে এইটা এটা আমি পরে বুঝাচ্ছি। 2টা বুঝতে পারছেন তো, তাই না? ওটা তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। 3 নাম্বারটা হচ্ছে কি, ধরেন আপনার যে একটা অ্যানালগ সিগন্যাল আছে, ঠিক আছে, আপনার যে অ্যানালগ সিগন্যালটা দিয়ে ধরেন যখন আপনি মিডিয়ামে পাঠাবেন, হ্যাঁ, মডুলেশন করে বা যা করে করে পাঠান না কেন, ওটার উপরে আপনার নয়েজের যে ইফেক্টটা হয় যত সহজে, আপনি যদি একটা ডিজিটাল সিগন্যালকে পাঠান, তাহলে ওই ডিজিটাল মডুলেশন টেকনিক ইউজ করার ফলে, ডিজিটাল মডুলেশন টেকনিক অবশ্যই আপনাকে ডিজিটাল সিগন্যালের উপরে প্রয়োগ করতে হবে, সেটা আবার অ্যানালগ সিগন্যালের উপর হবে না। তো যেটা বলতেছি যে ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল মডুলেশন করার পরে আপনি এখন ওই সিগন্যালকে যদি আপনি ট্রান্সমিট করেন, তাহলে ওই সিগন্যালের উপরে আপনার নয়েজের ইফেক্টটা
যতটা মানে অনেক কঠিন, ওই নয়েজের যে ইফেক্টটা সেটা অনেক কম পরিমাণে হবে যদি আপনি অ্যানালগ সিগন্যালকে পাঠান। কথা কি বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, এখন দেখেন, তাহলে যদি আমার নয়েজের পরিমাণ কম থাকে, তাহলে আমরা একটা রেশিও পড়ছিলাম না এসএনআর, সেটা কি ছিল? সিগন্যাল টু নয়েজ রেশিও ছিল না? তাহলে এখন সিগন্যাল টু নয়েজ জি স্যার। রেশিও মানে কি আপনার হচ্ছে, আমি যদি এসএনআর এর কথা বলি, একটা মিনিট, আমি যদি এসএনআর এর কথা বলি, তাহলে সেটা কি ছিল? এস বাই এন। হ্যাঁ, সিগন্যাল ভাগ সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি নয়েজের নয়েজের পাওয়ার পাওয়ার। ছিল। তাহলে এখন যেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, তাইলে এখন একটু আপনাকে বলেন তো, একটু জাস্ট চিন্তা করেন, একটু জাস্ট চিন্তা করেন, তাহলে এই ক্ষেত্রে আমার ডিজিটাল মডুলেশন টেকনিক যদি করি, তাহলে এসএনআর যেটা আছে সেটা কি আমার ভ্যালু কি বাড়বে না কমবে, সেটা আমাকে একটু বলবেন, বাড়বে না কমবে? বাড়বে স্যার। একটু ভালো করে চিন্তা করেন, আমি দেখি, একটা মিনিট চিন্তা করেন। স্যার এসএনআর তো না, বাড়বে স্যার। ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, মানে আমি একটু সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? ব্যাখ্যা আমি পরে আপনাদের কাছ থেকে শুনবো। স্যার বাড়বে স্যার। আচ্ছা ঠিক আছে, আর কেউ মানে নয়েজ বিভিন্ন রেশিও কমলে তো স্যার এসএনআর বাড়বে। নয়েস, এটা আপনি আবার একটা অন্য কথা বলে, মানে নয়েসে। না স্যার, এই জায়গায় তো আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও ইমপ্রুভ হইতাছে। আর ইমপ্রুভ ইমপ্রুভ তো সিগন্যাল যদি সিগন্যালের অনুযায়ী যদি নয়েজটা কম থাকে, তাহলে তো সেক্ষেত্রে আমার মানটা বাড়তাছে যেহেতু সিগন্যালটা উপরে। তো আচ্ছা আর হ্যাঁ, মানটা বাড়লেই তো এরা জিনিসটা ভালো। হচ্ছে নয়েজ মোটামুটি কম। ওইরকমই, যে আমরা একটু আগে বলেছি, আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এখানে কি হয়েছে, যে আমরা বলছি যে ডিজিটাল ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল মডুলেশন টেকনিক যদি আমরা ইউজ করি, তাহলে আমার কি হবে? যেটা হবে যে আপনার, আমি বলছিলাম যে আপনি যদি অ্যানালগ মডুলেশন টেকনিক ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে নয়েজের পরিমাণটা যত সহজে আপনার ইফেক্ট করবে, ডিজিটালে তো তত সহজ ইফেক্ট করবে না, তাই না? তার মানে আমি জি যদি স্যার। ডিজিটাল টেকনিক যদি আমি ইউজ করি, তাহলে আমার এটা কমে যাবে না? ডিজিটাল মডুলেশন টেকনিকের ক্ষেত্রে এটা যদি জি কমে স্যার। যায়, তাহলে আমার এটা বাড়বে না? জি স্যার। জি স্যার, আমি এইটাই বলছিলাম যে নয়েজটা কমে গেলে এসএনআরটা হ্যাঁ, আপনি যে একটা কথা বেড়ে ভুল যাবে। উচ্চারণ করছিলেন, রেশিও। জি 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 স্যার, রেশিওটা রেশিও বলছি। বলতে আর তো বলতে কিন্তু, চাইছিলাম যে স্যার নয়েজটা কমলে আমার হ্যাঁ, এসএনআরটা, আমি ঠিকই বুঝছি কিন্তু স্যার বলতে একটু। মানে ওইটা আপনি ধরেন যদি পরীক্ষার খাতাও লিখতেন, তাও কিন্তু ভুলই হইতো, কথা বুঝেন নাই? রেশিও এবং হচ্ছে নয়েজ দুইটা কিন্তু এক জিনিস না, রাইট? জি স্যার। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে, কারণ ধরেন আপনি হয়তো বা বুঝতেছেন ঠিক কথা, কিন্তু খাতা যদি আপনি ভুল লিখেন, আমি কিন্তু মার্কিং দিব খাতা দেখে, তাই না? বুঝেন কিন্তু। তাহলে জি স্যার। রেশিও মানে হচ্ছে আপনার ভাগ বুঝায়, ঠিক আছে? রেশিও রেশিও মানে অলওয়েজ আপনার ভাগ বুঝায়, কোনো দুইটা কম্পোনেন্টের ভাগ। যখন আপনি এইটার কথা শুধুমাত্র বলবেন, তখন আপনাকে বলতে হবে নয়েজ। আর এসএনআর যখন বুঝাবে, তখন মানে কি সিগন্যাল টু নয়েজ রেশিও, তখন আমি বুঝাবো যে সিগন্যালের যে পাওয়ারটা সেটার সাথে আমার রেশিও হবে কি নয়েজের পাওয়ার, তাই না? জি স্যার। এখন দেখেন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা একটু মুছে দিই। হুম, এখন যখন এখানে কি বলছো একটু বলেন। দেখেন এখানে কি বলছি,
ইন্ট্রোডাকশন কিন্তু এখনো শেষ না, মানে আমরা এখনো কথাবার্তা বেসিক লেভেলের মধ্যেই আছি। ওইখানে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম সে কথাগুলো এখানে ঘুরে ফিরে বলা আছে, ঠিক আছে? তো এই যে সেকেন্ড পয়েন্ট আপনি বুঝতে পারবেন যখন আমি আরেকটু আগাবো। আমি আরেকটু আগাই, তারপর আপনি সেকেন্ড পয়েন্টটা বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন পালস মডুলেশন টেকনিক, মানে এখানে আপনি একটা কথা একটু খেয়াল করবেন অবশ্যই, সেটি হচ্ছে কি বলছে দেখেন, আমরা যে মডুলেশন টেকনিক গুলো নিয়ে কথাবার্তা বলছি, কোনোটা ছিল অ্যামপ্লিটিউড মডুলেশন, কোনোটা ছিল ফ্রিকোয়েন্সি মডুলেশন, কোনোটা ছিল ফেজ মডুলেশন, বাট এখানে আমার কি মডুলেশন বলা বলেন তো? পালস। হুম, সবগুলোর মধ্যে পালস আছে। পালস। পালস এবং ডেল্টা। তার মানে আমাদের এখানে পালস পালস ওয়েভের, মানে আমরা সোজা কথা যদি বলি, পালস সিগন্যালের মাধ্যমে আমাদের এখানে মডুলেশন গুলো হবে, ঠিক আছে? আমরা পালস সিগন্যাল গুলোর মাধ্যমে মডুলেশন করব। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এটার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, 5টার মতো ভাগ আছে। একটা হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা হচ্ছে পালস উইথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন, পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন। লাস্টের দুইটা, এই দুইটা হচ্ছে আমার ডিজিটাল, ঠিক আছে? এটা মনে রাখবেন, এগুলো হচ্ছে কি ডিজিটাল টেকনিক্স বা ডিজিটাল মডুলেশন টেকনিক। আর বাকি যে তিনটা, তাহলে সেটা কিন্তু তিনটা কি হবে? এই তিনটা এনালগ। হ্যাঁ। অ্যানালগ। তাহলে বুঝা গেছে কোনগুলো আমার পালসের মধ্যে আমার কোনটা অ্যানালগ এবং কোনটা ডিজিটাল। জি স্যার, আচ্ছা, নাম বুঝলাম স্যার, কিন্তু কাজ হ্যাঁ, বুঝি না। কাজ আসতেছে। এই যে দেখেন, ওয়েবসাইট গুলো আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের, এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল বা মেসেজ সিগন্যাল। এটা আমাদের মেইন বা ধরেন অ্যানালগ সিগন্যাল। এখন আপনি আমাকে বলেন তো, এই যে এখানে আপনি সবগুলাতে একটু দেখেন, মানে এটা আমি পরে বুঝাচ্ছি আপনাকে, এটা পরে আসেন। আপনি এইটা দেখেন, প্রথম দুইটা দেখেন, মানে লালের পরে নিচে যে দুইটা আছে সেই দুইটা দেখেন। এই যে সিগন্যাল গুলো জেনারেট হয়েছে, এগুলো কি আমার পালস না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পালস। এখন দেখেন তো, এই যে আমার অ্যানালগ সিগন্যাল, আস্তে আস্তে এখানে আপনি একটু দেখেন, এখান থেকে আমি দেখতেছি যে আমার কি হচ্ছে, অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড বাড়তেছে। এবং সে অনুযায়ী দেখেন তো, আপনার এই যে আমার যে পালস যে সিগন্যাল গুলো তৈরি হচ্ছে, এগুলারও কি আমার কি হচ্ছে, অ্যামপ্লিটিউড বাড়তেছে না পালসের? জি স্যার। আবার এখানে কমতেছে, জি এই যে স্যার। কমছে, কমছে। আবার এখানে গিয়ে এটা ছিল পজিটিভ প্রান্ত, তাই তো? এখন এই যে নেগেটিভ প্রান্তে আরো কমছে, যেহেতু নেগেটিভে চলে গেছে, জি এই জন্য নেগেটিভ প্রান্তে যেরকম ছিল আবার সেই রকম আমার চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? জি স্যার। তাইলে এখানে আমি কি দেখতে পারলাম যে আমার পালসের কি চেঞ্জ হচ্ছে বলেন তো? অ্যামপ্লিটিউড চেঞ্জ হইতেছে স্যার। পালসের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, তার মানে এটা কোন মডুলেশন টেকনিক হবে? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। হুম, ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। 2 নাম্বার পালস উইথ, তার মানে এখানে আমার পালসের কি চেঞ্জ হবে? এই যে উইথ, উইথ চেঞ্জ হইব। উইথ, ঠিক আছে? এখানে আপনার পালসের উইথ যেটা, সেটার অ্যামপ্লিটিউডটা সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে কি? উইথ। উইথ। কিন্তু পালসের অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে উইথ উইথ কি সেম, কিন্তু অ্যামপ্লিটিউড ভিন্ন, ঠিক আছে? জি স্যার। জি। তাহলে দেখেন, এখানে আমার যেসব জায়গায় আমার সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি, সেই সব জায়গায় আমার পালসের যে উইথটা সেটাও কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। যেখান থেকে আবার এখানে আমার পালসের অ্যামপ্লিটিউড কমে গেছে, তার মানে এটা যে উইথ ছিল তার চেয়ে এটার উইথ কি হয়ে যাবে, কমে যাবে। তারপর এখানে আবার নেগেটিভ দিকে চলে গেছে, তার মানে এটা আরো কমে যাইতেছে, নেগেটিভ মানে কি এখানে আরো কমে যাচ্ছে। তার মানে আপনার এই পজিটিভের দিকে আপনার উইথটা যত ছিল, এই নেগেটিভের জন্য উইথ কি হবে, আরো কমে যাবে। এটা যেহেতু আমার নেগেটিভ দিকে সবচেয়ে কম, তার মানে এইখানে আমার উইথটা সবচেয়ে কম হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসছে পালস পজিশন। এখানে আপনার পজিশনটা চেঞ্জ হবে। পালস পজিশন যদি আপনি এটা যদি বের করতে চান, আপনার হেল্প লাগবে পালস উইথের। কিভাবে? এটা অনুযায়ী আপনি যে পালস উইথের আঁকছেন, আঁকার পর আপনি এখান থেকে আপনার পালসের যে পজিশন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো কিরকম?
আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে পালস উইথের এইটাকে আমরা এক একটা এজ বলে থাকি না, এটা হচ্ছে রাইজিং এজ আর এটা হচ্ছে কি ফলিং এজ। ফলিং এজ। তাহলে এই যে রাইজিং এজ এর পজিশনটা কোন জায়গায়, এই সাইডে এই জায়গায় না? জি স্যার। তাহলে আমরা এখানে একটা পজিশন আসবে, একটা জাস্ট স্পাইক আসবে, আর ফলিং এজে আরেকটা স্পাইক আসবে। ফলিং এজে হবে নেগেটিভ স্পাইক, রাইজিং এজে হবে একটা পজিটিভ স্পাইক। তাহলে এই যে রাইজিং এজ এখানে একটা পজিটিভ স্পাইক, যেখানে আমার রাইজিং এজ আছে ঠিক সেই জায়গায়, আর যেখানে আপনার ফলিং এজ আছে ঠিক সেই জায়গায় একটা নেগেটিভ স্পাইক। তাহলে দেখেন তো এইভাবে মিলতেছে কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে, পাস পজিশন মডুলেশন, ঠিক আছে। মডুলেশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে পালস কোড মডুলেশন আছে আর ডেল্টা মডুলেশন আছে। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ডেল্টা মডুলেশনের জন্য আলাদাই একটা স্লাইড আছে। আর পালস কোড মডুলেশন বোঝার আগে আমাকে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনটা বুঝতে হবে। তাহলে আপাতত আমরা এখান থেকে 3টা পড়া শেষ, ঠিক আছে, জি বুঝতে পারছেন? স্যার। তাহলে আমাদের এখানে কোশ্চেন কিরকম আসতে পারে, ধরেন আপনি আমাকে বলতে পারি, দেখেন আমি কিন্তু একবারে ক্লাসে সবগুলো বলবো না, আমি প্রত্যেক ক্লাসে হালকা হালকা করে হিন্টস দিয়ে দিব, এটা আপনাদের বুঝে নিতে হবে। তো এখানে আমার কোশ্চেন আসতে পারে যে আমাদের পাস মডুলেশন টেকনিক গুলোর নাম লিখেন, এবং কোনগুলো এগুলোর মধ্যে কোনগুলো আমার অ্যানালগ টেকনিক্স এবং কোনগুলো ডিজিটাল টেকনিক্স মেনশন করেন। এবং অ্যানালগ টেকনিক্স গুলোর আপনি হচ্ছে একটা ছোট ডেসক্রিপশন লেখেন। তাহলে কি করতে হবে, এই নামগুলো লিখতে হবে, কোনগুলো অ্যানালগ কোনটা ডিজিটাল। তারপরে অ্যানালগের মধ্যে আমি যেহেতু বলছি অ্যানালগ মডুলেশন টেকনিক গুলোর আপনি হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন লেখেন। তাহলে পাস অ্যামপ্লিটিউড মডুলেশন লিখে আপনার এই যে এইটা গ্রাফ দেখাইতে হবে, তারপর আবার এটার সাথে এটা গ্রাফ দেখাইতে হবে, আবার এটার সাথে এটা গ্রাফ দেখাইতে হবে, বা আপনি একই সাথে এতটুকু দেখাইলেও হবে। আর ছোট্ট করে ডেসক্রিপশন লিখবেন আসলে আমার কিভাবে কাজ করতেছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন কোনটা অ্যানালগ পালস মডুলেশন, কোনটা ডিজিটাল পালস মডুলেশন। এই যে মাঝখানে একটা বাউন্ডারি আছে, তার মানে যেখানে আমার এটা বলছি আর এটা বলছি, ঠিক আছে। যখনই আপনি নামের সাথে কোড কটাতে দেখবেন তখনই বেশিরভাগ ক্ষেত্রে বুঝে নিতে হবে এটা কি ডিজিটাল। একটা শর্ট টেকনিক, বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হবে, ঠিক আছে। এখন দেখেন আমি এখন চলে যাচ্ছি অ্যানালগ থেকে একটা সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করব। আপনি যখনই একটা সিগন্যালকে কি করবেন, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবেন, দাঁড়ান এখানে আমি একটু দেখি ব্লক ডায়াগ্রামটা আছে কিনা। নাই, আমি বলতেছি আপনি যখনই দেখবেন যখন আমি কি বললাম যে যখনই আপনি একটা অ্যানালগ সিগন্যালকে কি করবেন, ডিজিটাল। ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবেন, তখন অবশ্যই আপনাকে 3টা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এক নম্বর হচ্ছে আপনাকে স্যাম্পলিং করতে হবে, মানে উল্টাপাল্টা ভাবেও করতে হবে, উল্টাপাল্টা ভাবেও করা যাবে না, মানে সিকোয়েন্সিয়ালি, ঠিক আছে, সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে স্যাম্পলিং করতে হবে, এরপরে কি করবেন, কোয়ান্টাইজেশন করবেন, এরপরে আপনাকে কোয়ান্টাইজেশন করতে হবে। এরপরে এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারটা আমি লিখে দিই, এখানে লিখে দিই নিচে। 3 নাম্বারটা হচ্ছে কি করতে হবে, এনকোডিং করতে হবে, ঠিক আছে, এনকোডিং করতে হবে। তাহলে কি কি করতে হবে, 3টা প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। 3টা প্রসেসের নাম বলেন একজন। স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এন্ড এনকোডিং। হ্যাঁ, আমি যখনই কোন একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব তখন আমাকে 3টা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সিকোয়েন্সিয়ালি, মানে আপনি আগে কোয়ান্টাইজেশন করতে পারবেন না তারপরে স্যাম্পলিং, এটা হবে না, মানে আপনাকে সিরিয়ালি যেতে হবে। কথা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলা আছে, মেইন মেইন যেগুলো কথা সেগুলো আমি বলে দিচ্ছি।
যে আপনার যে সিগন্যালটা আছে সেই সিগন্যালকে কি করতে হবে, স্যাম্পল করতে হবে at regular intervals such that each sample is proportional to the কি আপনি মেইন যে সিগন্যালটা আছে, দ্যাট মিন্স আপনি যাকে বা যে সিগন্যালকে আপনি বা যে অ্যানালগ সিগন্যালকে আপনি ডিজিটালি কনভার্ট করবেন সেই অ্যানালগ সিগন্যালকে আপনাকে কি করতে হবে, স্যাম্পলিং করতে হবে। এখন স্যাম্পলিংটা আপনি এমন ভাবে করবেন এবং রেগুলার ইন্টারভালে করবেন, মানে নির্দিষ্ট সময় পর পর। এখন ধরেন আপনি 3 সেকেন্ড করতেছেন, পরবর্তীতে আপনি 5 সেকেন্ড, এরকম না, মানে অলওয়েজ আপনার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর করবেন, 3 3 সেকেন্ড পর পর। যা সেটা কথা বললাম আর কি। তো রেগুলার ইন্টারভালে আপনার স্যাম্পলিং করতে হবে, এমন ভাবে করবেন যাতে কি হচ্ছে আপনার মেইন সিগন্যাল ওই সময়টাতে আপনার মেইন সিগন্যালের যে অ্যাম্পলিটিউড সেটার প্রপোর্শনালিটি বজায় রেখে। এবং এই ধরনের প্রসেসটাকে আমি বলতেছি স্যাম্পলিং। ঠিক আছে, তো স্যাম্পলিং আসলে কি একটা চিত্রের মাধ্যমে দেখে। এগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলতেছি। এই যে দেখেন, আমি এখানে কালো চিহ্ন, কালো একটা ডটে এটা হচ্ছে কি একটা সিগন্যাল দেখতে পাচ্ছি না? জি স্যার। কালো একটা ডটের সিগন্যাল দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এবং এটাকে আমরা কি করব, ডিজিটালে কনভার্ট করব। এবং ডিজিটালে কনভার্ট করার প্রথম শর্তই হচ্ছে কি বলেন? স্যাম্পলিং। স্যাম্পলিং করা স্যার। হ্যাঁ, ডিজিটালে কনভার্ট করার প্রথম শর্ত হচ্ছে স্যাম্পলিং করা। তাহলে ধরেন আমি কি করলাম, এখান থেকে এই যে মেইন যে বিন্দুটা, সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর এই পয়েন্টে আমি কি করলাম, একটা স্যাম্পলিং করলাম এবং মানে একটা ইম্পালস নিলাম। এবং আমার স্যাম্পলিংটা কিভাবে করতে বলা হয়েছে, যে প্রপোর্শনাল হবে যাকে আমি অ্যানালগ সিগন্যাল, যে সিগন্যালটাকে আমি হচ্ছে কি করব, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, ওই যে পয়েন্টে আমি হচ্ছে বা যে সময় আমি স্যাম্পলিং করব সেই সময়ের অ্যাম্পলিটিউডের প্রপোর্শনাল। তার মানে দেখেন আমার এই, তাহলে এই সময়টাতে আমার সিগন্যাল অ্যাম্পলিটিউড কোনটা, এটা না, এতটুক না? জি স্যার। তাহলে এই অ্যাম্পলিটিউডের প্রপোর্শনালিটি রেখে আমার এখানে একটা স্পাইক তৈরি করতে হবে। এখান থেকে আমার যে সময় লাগছে, ঠিক আবার একই সময় পরে এই ইনস্ট্যান্টে আমার সিগন্যালের অ্যাম্পলিটিউড যত যেটা সেটার উপর সেটার একটা স্পাইক তৈরি করতে হবে বা ইম্পালস তৈরি করতে। এই যে ইম্পালস তৈরি করলাম, তাহলে বুঝা গেছে? এই যে দেখেন, বুঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং। এখন দেখেন, এটাকে আমি বলতেছি আইডিয়াল স্যাম্পলিং, এটাকে বলতেছি ন্যাচারাল স্যাম্পলিং, আর এটাকে বলতেছি কি ফ্ল্যাট টপ স্যাম্পলিং। কেন কেন বলতেছি এই কথা? এই যে এখানে দেখেন স্যাম্পলিং 3 প্রকার, একটা হচ্ছে আইডিয়াল, আরেকটা হচ্ছে ন্যাচারাল, আরেকটা হচ্ছে কি ফ্ল্যাট টপ। আইডিয়াল কোনটা? যেখানে বলতেছি an impulse at each sampling instant। আইডিয়ালটা হচ্ছে মানে সেখানে আপনি কি কি টাইপ সিগন্যালটা হচ্ছে, ইম্পালস। ইম্পালস সিগন্যাল ইউজ করে আমি যখন স্যাম্পলিং করতেছি। ন্যাচারালটা কখন, যখন আমি একটা পালস। পালস পালস দিয়ে করতেছি এবং ওই শর্ট। পালসের উইডটা কত, শর্ট। শর্ট, এবং উইডটা কিন্তু শর্ট, এবং অ্যাম্পলিটিউডটা কি ভেরিয়েবল। ভেরিয়েবল, মানে অ্যাম্পলিটিউডটা মানে চেঞ্জ হবে। আর ফ্ল্যাট টপ কোনটা, সেটা হচ্ছে স্যাম্পল করবে এবং হোল্ড করবে। এটা মানে মনে রাখেন, কি করবে, যে পয়েন্টে স্যাম্পল। সে স্যাম্পলিং করতেছে, বুঝেন কিন্তু, যে পয়েন্টে সে স্যাম্পলিং করতেছে ওই পয়েন্টে আপনার যে অ্যাম্পলিটিউডটা আছে সেটাকে সে কি করবে, হোল্ড করে রাখবে। ঠিক আছে, মানে আপনার অ্যাম্পলিটিউডটাকে চেঞ্জ করবে না। এখন আমি আপনাদেরকে ব্যাখ্যায় চলে আসি। তাহলে আইডিয়াল, ন্যাচারাল, ফ্ল্যাট টপ। আইডিয়াল বলছিল যে ইম্পালস, তাহলে এটা কি ইম্পালস না? এই যে দেখেন স্যাম্পলিং করতেছি কি ইম্পালস দিয়ে না? জি স্যার। তাহলে এটা কি জি আইডিয়াল স্যার। স্যাম্পলিং। ন্যাচারালটা কি বলা হয়েছিল, বলছিল একটা পালস তৈরি করা হবে শর্ট উইথের এবং ভ্যারিং পালস এবং অ্যাম্পলিটিউড। সাথে শর্ট ওয়াইড হ্যাঁ, তাহলে এখন ভেরিয়েবল। দেখেন, তাহলে আমি এই পয়েন্টে আমি স্যাম্পলিং করতেছি, তাহলে এই যে স্যাম্পলিং করলাম এই যে এইটা, এবং কি বলছিল উইডটা ছোট হবে, মানে উইডটা ছোট হবে, সাপোজ ধরেন এত উইডের, এবং কি বলছিল ভ্যারিং অ্যাম্পলিটিউড। এখন এই ভ্যারিটা কিভাবে হচ্ছে দেখেন, এই যে মেসেজ সিগন্যালটা যেভাবে ভ্যারি হচ্ছে সেইভাবেই এটা একটা পালস হয়ে গেল না? জি স্যার। পালস হয়েছে এবং অ্যাম্পলিটিউডটা কি ভ্যারি করতেছে না? এই যে দেখেন, এই যে এইভাবে, এই যে আবার এইভাবে কমতেছে, আবার এখানে বাড়ছে, মানে আপনার ওই অ্যানালগ সিগন্যালের উপর ভিত্তি করে, তাই না?
তাহলে এটা কি আমার জি স্যার। ন্যাচারাল স্যাম্পলিং, বুঝা গেছে? আর ফ্ল্যাট টপ কি বলছিল, স্যাম্পল এবং হোল্ড, মানে হচ্ছে কি এখানে আপনার পালস তৈরি হবে। ধরেন আপনি এই পয়েন্টে স্যাম্পলিং করতেছেন, তাহলে এই পয়েন্ট আমার অ্যামপ্লিটিউড কোনটা, এইটা, তাহলে এই অ্যামপ্লিটিউডটা সে যে ধরে রাখবে কিছু সময়ের জন্য। কথা বুঝা গেছে? আবার এখানে দেখেন এই পয়েন্টে আমি স্যাম্পলিং করছি, তাহলে এই পয়েন্টের অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা, তাহলে এই অ্যামপ্লিটিউডটাকে সে কিছু সময়ের জন্য ধরে রাখবে। কিন্তু এখানে কিন্তু যে অ্যামপ্লিটিউড অনুযায়ী সে চেঞ্জ হইতো, কিন্তু এখানে অ্যামপ্লিটিউড অনুযায়ী কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কথা বুঝা হচ্ছে। গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে স্যাম্পলিং বললাম। ধরেন স্যাম্পলিং মানে হচ্ছে কি কত সময় পর পর আপনি মানে সিগন্যাল গুলোর ভ্যালু নিচ্ছেন আর কি, এটা মানে হচ্ছে এটা। আপনি 2 সেকেন্ড পর পর নিতে পারেন, 3 সেকেন্ড পর পর নিতে পারেন, বা 1 মিলি সেকেন্ড পর পর নিতে পারেন, নেওয়া যাবে। কিন্তু আমার এখানে একটা কথা আছে। ধরেন আমি যখন একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতেছি, তার মানে কি আমি এই মেইন সিগন্যালের একটা ইকুইভ্যালেন্ট সিগন্যাল তৈরি করতেছি না? জি স্যার। এখন আমার কিন্তু পরে এই যে আমি ইকুইভ্যালেন্ট সিগন্যাল, দ্যাট মিনস যে ডিজিটাল যে সিগন্যালটা তৈরি করলাম, আমার কিন্তু পরবর্তীতে এই সিগন্যালকে কিন্তু আমার কি করতে হবে, আবার এই সিগন্যাল থেকে অরিজিনাল যে অ্যানালগে নিয়ে মেসেজ আসতে হবে। সিগন্যাল, এটাকে কিন্তু আবার মানে রিকনস্ট্রাক্ট করতে হবে। এখন যদি আপনি স্যাম্পলিং একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন যদি না করে করেন, মানে ওই স্ট্যান্ডার্ডের চেয়ে যদি আপনি কম রেটে স্যাম্পল করেন, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার ওই যে সিগন্যালটা কি হবে, ডিস্টর্ট হয়ে যাবে। মানে আপনার মেসেজ সিগন্যালটা যেরকম ছিল, ওই অ্যানালগ মেসেজ সিগন্যালটা যেরকম ছিল, আপনি আবার ডিজিটাল সিগন্যালকে যখন আপনি আবার ওই আলাদা করে ওই ডিজিটাল সিগন্যাল থেকে যখন আপনি আবার মেইন সিগন্যাল তৈরি করতে যাবেন, তখন আপনি আবার সেম সিগন্যাল পাবেন না। সাপোজ ধরেন এইটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, ঠিক আছে? এখন আমি যদি ধরেন কি করলাম, আমি এখানে অনেকগুলো স্যাম্পল নিলাম, মানে খুব তাড়াতাড়ি স্যাম্পলিং করছি। স্যাম্পলিং করা মানে আমি হচ্ছে ডাটাগুলো, তাহলে আমার হচ্ছে অনেকগুলো ডাটা থাকলো না? জি স্যার। তাহলে দেখেন তো এই যে আমি এইভাবে অনেকগুলো ডাটা নিলাম, স্যাম্পল করলাম, তাহলে দেখেন তাহলে আমার এখন সিগন্যালটা দেখতে কিরকম হবে, এরকম হবে। তাহলে এরকম হলো না জি এটা? স্যার। এখন এখান থেকে যদি আমি পরবর্তীতে অ্যানালগ সিগন্যাল তৈরি করতে যাই, তাহলে কি করা লাগবে? তাহলে জাস্ট এই যে আমার যে পয়েন্ট গুলো আছে, পিক ভ্যালু গুলো যোগ করতে এগুলোকে হবে। যদি আমি যোগ করি, তাহলে দেখেন তো আমার এই যে আসল যে মেসেজ সিগন্যালটা দেখতে যেরকম ছিল সেরকম পাবো না? জি স্যার। আচ্ছা, এইটা গেল। তার মানে আমি যদি স্যাম্পলিং বেশি নেই, কিন্তু আমি সাপোজ ধরেন আমি কি করলাম, স্যাম্পলিং অনেক, স্যাম্পলিং রেটটা মানে কমায় ফেললাম, মানে আমি খুব বেশি স্যাম্পল নিলাম না। ধরেন আমি এইখানে নিলাম আর এইখানে নিলাম, তাহলে আমার সিগন্যালটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? এরকম হবে না? এখন সেইখান থেকে কিভাবে আপনার এই মেসেজ সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করবে? তার কাছে তো ইনাফ ডাটা নাই। সে হয় ধরেন কি করতে পারে, সেইখান থেকে যেভাবে গেল, এভাবে যেতে 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 যেখানে আমার নেগেটিভ পাইছে, সে আবার এখানে গিয়ে যেভাবে সে সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করতে পারে। তাহলে আমার ছিল সাইনোসয়েডাল ওয়েভ, কিন্তু আমি পাইলাম কি? স্কোয়ার। তাহলে কি আমার অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাকশন হইলো? না স্যার। তাহলে ত্রুটি হয়ে গেল না? জি স্যার। তাহলে আমার কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে স্যাম্পল করতে হবে, ঠিক আছে? কথা জি বুঝে স্যার। গেছে? আচ্ছা, এখন যে স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করি, সেই স্ট্যান্ডার্ডটাকে বলা হয় নাইকুইস্ট স্যাম্পলিং রেট। কি বলা হয়? নাইকুইস্ট স্যাম্পলিং রেট। হ্যাঁ। এখন আমি আপনাকে সোজা কথায় বলি, এটা আসলে কি জিনিস। ধরেন আপনি যে মেসেজ সিগন্যাল থেকে বা যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করবেন, সেই অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি এফএম হয়, তাহলে আপনাকে স্যাম্পলিং করতে হবে যে রেটে, সেটা যদি এফএস হয়, তাহলে সেটা অবশ্যই আপনার অবশ্যই অ্যাটলিস্ট ওই মেসেজ সিগন্যালের দ্বিগুণ হইতে হবে, অথবা তার চেয়ে বেশি রেটও আপনি স্যাম্পলিং করতে পারেন, ঠিক আছে? জি কিন্তু স্যার। কিন্তু মিনিমাম দ্বিগুণ হইতে হবে। যদি আপনি, এটাকে বলা হচ্ছে নাইকুইস্ট রেট, মিনিমাম আপনার এই রেটে স্যাম্পল করতেই হবে। এটাকে বলা হচ্ছে নাইকুইস্ট স্যাম্পলিং রেট। নাইকুইস্ট নামের এক ব্যক্তি, ইনি এই থিওরেমটা দিয়েছেন, এই জন্য এটাকে তার নামের সাথে মিল রেখে এটা বলা হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার এটা?
জি স্যার। আচ্ছা, এখন যদি একটা জিনিস বলা হয়েছে, দেখেন এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, লাস্টের লাইনটা। যদি আপনার স্যাম্পলিং রেটটা কি হয়, অনেক কম হয়, মানে যদি আপনার আন্ডার স্যাম্পলিং করা হয়, মানে কি আপনার স্যাম্পলিং রেটটা কি অনেক কম হয়, বুঝা গেছে কথা? জি স্যার। মানে আপনার স্যাম্পলিং রেটটা অনেক কম হয়, তাইলে কি হয় জানেন? সেই ক্ষেত্রে আপনার একটা ইফেক্ট আসে, সেটাকে আমরা বলে থাকি এলিয়েজিং ইফেক্ট বা ফোল্ড ওভার বলা হয়। এক্ষেত্রে আপনার সিগন্যাল গুলো ওভারল্যাপ হয়। আমরা ইনশাল্লাহ দেখবো এটা। আমি আপনাকে ছোট করে এটা বোঝানোর চেষ্টা করি। এই যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, চিত্রগুলো যে দেখাইছি, এই যে স্যাম্পলিং করছি, এগুলো আরবার একটু ঘুরে ফিরে একটু বেশি ব্যাখ্যা করা হয়েছে। এই যে পালস, আমি যেগুলো আপনাদেরকে যেভাবে বলছিলাম সেই কথাগুলো এখানে বলা হয়েছে। জাস্ট একটা কথা মনে রাখেন, পালস উইথ মডুলেশনকে অনেক সময় পিডিএমও বলা হয়। সেটা নাম হচ্ছে কি, পালস ডিউরেশন মডুলেশন। ঠিক আছে? তো আমরা এগুলো পড়ছি, যে অ্যামপ্লিটিউড মডুলেশন, এগুলো জাস্ট আরেকটু ব্যাখ্যা করা হয়েছে। এই যে এটা 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 কি আমার ন্যাচারাল না? বলেন তো ন্যাচারাল কেন? এটা হচ্ছে ন্যাচারাল কেন? কারণ স্যার এটা তো এই যে একটা সময় পরে পালস এই যে দিয়ে পরে আবার পালস তৈরি অ্যামপ্লিটিউড হচ্ছে, পালস হইলেই আপনার পরিবর্তন সেটা কি করছে। হবে? যদি পালস হয় তাহলে সেটা হয় ফ্ল্যাট, মানে আপনার ফ্ল্যাট টপ হবে অথবা কি হবে, ন্যাচারাল হবে। তো দুইটার মধ্যে পার্থক্য কি হবে? ফ্ল্যাট টপে আমার অ্যামপ্লিটিউডটা ফিক্সড, আর ন্যাচারালি অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে। তাহলে ওইখানে আমার অ্যামপ্লিটিউডটা কি করতেছে, ভ্যারি করতেছে না? এই যে, জি স্যার। তাহলে এটা কি ন্যাচারাল। ন্যাচারাল। ঠিক আছে, এগুলো একটু মনে রাখেন। আর এটা হচ্ছে ফ্ল্যাট টপ, কারণ কি, এই যে দেখেন অ্যামপ্লিটিউড গুলো ফিক্স, তাই না? জি স্যার। এটা ফ্ল্যাট টপ। আচ্ছা, এখন দেখাই আপনাদেরকে এগুলো, যে এটা পালস উইথ মডুলেশন, কারণ কি যে ডিউরেশন চেঞ্জ হচ্ছে, মানে একই কথা, জাস্ট একটু মানে একাধিকবার দেখাইছে আর কি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাবো, যেটা দেখাইলে, আচ্ছা এখানে তাইলে আমরা মোটামুটি পড়ছি। তো এইখানে এটা থাকুক, আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এই যে দেখেন এলিয়াজিংটা কেমনে হয়, এই স্লাইড থেকে আপনি এলিয়াজিং দেখেন, ঠিক আছে? তাইলেই হবে। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন আরেকটা, এখান থেকে জাস্ট আপনি এলিয়াজিং দেখেন, তাইলে হবে। এটা জাস্ট আমি এলিয়াজিংটা বোঝানোর জন্য করতেছি। এখানে একটু দেখেন, আমরা স্পেকট্রাম নিয়ে তো কথাবার্তা বলছি, এটা হচ্ছে স্পেকট্রাম কার, মেসেজ সিগন্যালের, ঠিক আছে? এখন দেখেন, এটা দেখতে হচ্ছে মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা এরকম। স্পেকট্রাম বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সির সাপেক্ষে অ্যামপ্লিটিউডটা যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন সেটা কি হয়ে যায়, বলেন? স্পেকট্রাম। স্পেকট্রাম। তার মানে আপনি যখনই একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করবেন ফ্রিকোয়েন্সির সাপেক্ষে অ্যামপ্লিটিউডের, তখন ওই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় স্পেকট্রাম। তাহলে এখানে আপনি দেখেন এখানে কি কথা বলা হয়েছে, দেখেন তো, আমার মেসেজ সিগন্যালটা দেখতে এরকম। যদি আমি স্যাম্পলিং রেটটা কি করছি, 2W, এর মানে হচ্ছে, ধরেন আপনার যে মেসেজ সিগন্যাল সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে W, তাহলে আমি যদি 2W তে স্যাম্পল করি তাহলে কি এটা নাইক্রো স্টেটের মধ্যে পড়ছে না? জি স্যার। নাইক্রো স্টেটের মধ্যে পড়ছে। তাহলে আপনি যদি এখন ওই যে ধরেন সিগন্যালটার যদি আপনি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম রিপ্রেজেন্টেশন দেখেন, তাহলে যেরকম আসবে, এরকম রেজাল্টেন্ট সিগন্যালটা মানে স্যাম্পলিং করার পরে এরকম আসবে। কিন্তু আপনি দেখেন এখানে কি বলা হয়েছে, স্যাম্পলিং রেটটা কত করা হয়েছে, স্যাম্পলিং রেটটা আপনার 2W চেয়ে কম করা দুইয়েরও হয়েছে বেশি। না? কম করা হয়েছে না? একটু কথা জি বলেন, স্যার। কম করা হয়েছে না স্ট্যান্ডার্ডের চেয়ে? কিন্তু তাহলে আমার সিগন্যালটা দেখতে কিরকম হয়েছে, দেখেন তো, এই যে কালো কালার এরকম হয়েছে না স্যাম্পল করার পরে? কিন্তু আমার সিগন্যালটা দেখতে কিরকম হওয়া উচিত ছিল, এরকম না? এরকম না? জি
জি জি স্যার। স্যার। তাহলে এরকম হয়ে গেল কেন, ডিস্টর্ট হয়ে গেছে কেন? কারণ হচ্ছে কি, এই যে একটা স্যাম্পল এখানে, এই যে এই যে আপনি যে আন্ডার স্যাম্পলিং করার কারণে এই যে একটা সিগন্যাল, এই যে এটা ছিল, আর এরকম আরেকটা সিগন্যাল এখানে কি ওভারল্যাপ হয়ে গেছে, দেখছেন? এই যে ওভারল্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ওভারল্যাপ হয়ে গেছে, এই ওভারল্যাপ হয়ে যাওয়ার কারণে আপনার রেজাল্টেন্ট সিগন্যালটা দেখতে এই যে এরকম হয়েছে। এই ওভারল্যাপ অংশটা বাদ আপনার তখন এই যে এরকম হয়ে গেছে, এই যে এরকম। বুঝা গেছে? এই যে ওভারল্যাপের যে অংশগুলো আছে এগুলো বাদ হয়ে গেছে। দেখেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। তাহলে এই যে ওভারল্যাপের কারণে আমার কি হয়ে যাচ্ছে, এই যে সিগন্যালটা বাদ পড়ে যাচ্ছে বা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। সিগন্যাল ডিস্টর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে ইনফরমেশন কি হয়ে যাওয়া, হারায় যাওয়া। তাহলে এটা কিসের কারণে হচ্ছে? আন্ডার স্যাম্পলিং এর কারণে। এই ধরনের ইফেক্টকে আমি কি বলবো বলেন? এই ধরনের ইফেক্টকে আমি কি বলবো? এলিয়াসিং। এলিয়াজিং ইফেক্ট। তাহলে এলিয়াজিং ইফেক্ট কেন হয় এবং কি কারণে হয় এটা বলা যাবে না চিত্র সহ? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে এটাও কিন্তু স্যাম্পলিং ডেটা কম থাকার কারণে যেরকম ডিস্টর্ট হয়ে গেছে। আচ্ছা, দাঁড়ান, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট আছে কিনা স্লাইডে একটু দেখি। এই যে দেখেন, যদি আমি কি করি, এই যে এটা ছিল আমাদের মেসেজ সিগন্যাল, এটাকে যদি আমি স্যাম্পলিং রেট করি 2W চেয়ে বেশি, আগে কত দেখাইছিলাম? 2W সমান, তাই না? 2W সমান দেখাইছিলাম, কিন্তু খেয়াল আছে? জি স্যার। জি স্যার। এই যে স্লাইডটা দেখেন, 2W সমান ছিল না? জি স্যার। এই কারণে এই যে দেখেন, একটা সিগন্যাল থেকে যখন শেষ হয়েছে ওইখান থেকে আবার আরেকটা সিগন্যাল শুরু হয়েছে, তাই না? জি স্যার 100%। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন আপনি অ্যাকচুয়ালি দ্বিগুণ হারে স্যাম্পলিং করবেন, আর দ্বিগুণ চেয়ে কম করলে এই যে ওভারল্যাপ হয়, ওভারল্যাপ হওয়ার কারণে আপনার সিগন্যাল হারাই যেতে থাকে, কিন্তু দ্বিগুণ হারে করলে কোনো ওভারল্যাপ থাকে না। এক্স্যাক্টলি যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আরেকটা শুরু হয়, মানে ওভারল্যাপ নাই। এই কারণে সিগন্যালটা যেভাবে যেখানে আসো ওইভাবে অক্ষত থাকে। কিন্তু আবার যদি আপনি ওভার স্যাম্পলিং করেন, মানে হচ্ছে 2W চেয়ে বেশি করেন, সেক্ষেত্রে আপনার ডিস্টর্ট হবে না, কিন্তু এই যে একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালের কি থাকবে, পার্থক্য থাকবে। রাইট। ঠিক আছে? মানে এই যে দেখেন, এই সিগন্যালটা, একটা সিগন্যাল এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে এখানে, কিন্তু 2W চেয়ে বেশি হওয়ার কারণে এখানে একটা গ্যাপ থাকবে, তারপর আবার এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে শুরু হবে। যদি 2W সমান হইতো তাহলে কি হইতো, তাহলে যেটা এখানে যেখান থেকে শুরু হয়েছে এখান থেকেই আবার এখানে শেষ হইতো, আবার আরেকটা সিগন্যাল এখান থেকে হইতো। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার, মানে এখন এতে মানে অসুবিধা হবে না কোনো? না, অসুবিধা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি ওভার স্যাম্পলিং না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সিগন্যাল ডিস্টর্ট হচ্ছে না। ঠিক আছে? জি স্যার। আপনি পরে এই সিগন্যাল থেকে অরিজিনালি যে মেসেজ সিগন্যালটা ছিল এই যেরকম, সেটা পরে রিকনস্ট্রাক্ট করা যাবে। কারণ আমার কি শেপের চেঞ্জ হয়েছে, শেপে কি চেঞ্জ হয়েছে দেখেন তো, এই যে মেসেজ সিগন্যালের সাথে শেপে চেঞ্জ হয়েছে? না স্যার, চেঞ্জ শেপে হয়। চেঞ্জ হয়নি, এই কারণে আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে চলে আসি কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনটাকে স্লাইডে দেখানো আছে কিনা একটু দেখেন। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, পজিশন এগুলো নিয়ে আমরা দেখাইছি, এগুলো একটু দেখতে পারেন। এই যে এখানে যে পজিশন অনুযায়ী কিভাবে কি হইলো, এটা আপনি একটু ফার্দার হচ্ছে গিয়া জ্ঞানের জন্য আমি আপনাদেরকে দেখাইছি। এখানে এই স্লাইড একটু বেশি কথাবার্তা লেখা আছে, আপনি এটা ইউজ করে পড়তে পারেন, সমস্যা নাই। তো যখন পড়বেন তখন আমার আসলে ভিডিওটা দেখবেন যে কোন কোন স্লাইড থেকে পড়াইছি, তাহলে আপনি হচ্ছে বুঝতে পারবেন। আসলে সব স্লাইডে সব জিনিস থাকে না। এখন দেখেন, আমরা কি বললাম, যে একটা অ্যানালগ সিগন্যালকে যদি আপনি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চান তাহলে কি করতে হয়, স্যাম্পলিং করতে হয়, তাই না? স্যাম্পলিং এর কথাবার্তা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। জি এরপরে কি স্যার। করতে হয়, কোয়ান্টাইজেশন করতে হয় না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনটা কি? কোয়ান্টাইজেশনটা হচ্ছে
আমি একটু স্যাম্পলিং এ চলে যাই, দেখেন স্যাম্পলিং এর ইয়েতে চলে যাই। এই যে ধরেন আপনি কি করছেন, এটা ছিল আমার মেইন সিগন্যাল, এখানে আমি স্যাম্পলিং করে এরকম একটা সিগন্যাল পাইছি। আমি ব্লক ডায়াগ্রামটা কি, সাপোজ ধরেন এখানে আমার অ্যানালগ সিগন্যাল ছিল, একটু মনে রাখেন এখানে অ্যানালগ সিগন্যাল ছিল, এখানে আমি স্যাম্পলিং করছি, তারপরে কি করতে হয়েছে, কোয়ান্টাইজেশন করতে হয়েছে, তারপরে কি করতে হয়েছে, এনকোডিং করতে হয়েছে, তাই না? এনকোডিং। এবং তারপরে আলটিমেটলি আমি কি সিগন্যাল পাইছি, ডিজিটাল সিগন্যাল, তাই তো? এটা একটু মাথায় রাখেন, ডিজিটাল সিগন্যাল। কারণ আপনি আমাকে বলেন এই যে অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালটা কি ছিল, আপনার কন্টিনিউয়াস টাইম এবং কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড সিগন্যাল ছিল না, অ্যানালগ সিগন্যাল যেটা? জি স্যার। তাহলে এখানে জি আমি স্যার। একটু তাহলে এখানে আমি একটু লিখলাম যে অ্যানালগ সিগন্যালটা ছিল কি, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম এন্ড কি, কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম এন্ড কন্টিনিউয়াস কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে? কন্টিনিউয়াস টাইম এন্ড কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড, এটা কিন্তু ছিল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এরপরে যখন আপনি স্যাম্পলিং করছেন, আপনি আমাকে বলেন তো, স্যাম্পলিং যখন করছি তখন কি টাইম, তখন তখন কি করা হয়েছিল, আমি নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল গুলার ভ্যালু নিছি না? নির্দিষ্ট সময় পর পর তো সিগন্যালের ভ্যালু গুলো নিছি, তাই না? এই সময় নিছি, জি স্যার। আবার এই সময় নিছি, আবার এই সময় নিছি। তাহলে আমি কি করছি, মানে কন্টিনিউয়াস, মানে সব সময়ের জন্য তো নেই নাই, একটা নির্দিষ্ট সময় পর পর নিয়েছি। তার মানে এখানে আমি সময়টাকে কি করে ফেলছি, ভাগ করে ডিসক্রিট ফেলছি। করে ফেলছি। এখানে আমি সময়টাকে কি করে ফেলছি, ডিসক্রিট করে ফেলছি। এই জন্য যখন আপনি স্যাম্পল থেকে যে সিগন্যালটাকে আপনি আউটপুট হিসাবে পাবেন, সেটা কি হবে বলেন তো? সেটা হবে আপনার সেইটা হবে ডিসক্রিট টাইম, ডিসক্রিট টাইম হবে, তাই। বা কিন্তু অ্যামপ্লিটিউডটা কি হবে, কন্টিনিউয়াসই হবে। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা গেল। এখন আমরা চলে আসতেছি কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কাকে বলে? এখন দেখেন আমি এটাকে স্যাম্পল করে ফেলছি। এখন দেখেন আমার সিগন্যালটা ধরেন আমার, এটা ধরেন সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, আর এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা। তাহলে আমার সিগন্যালের যে রেঞ্জটা অ্যামপ্লিটিউড সেটা কি, এখান থেকে এতটুকু পর্যন্ত না? একটু ভালো করে খেয়াল করেন। জি স্যার। হুম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমার কি করতে হবে, এখন আমি কি করতেছি, এই যে এখান থেকে যে এতটুকু যে রেঞ্জটা অ্যামপ্লিটিউডে, সেটাকে কি করলাম, আমি আমার ইচ্ছা মতো ভাগ করতে পারি, সেটা দুইটা ভাগে ভাগ করতে পারি বা চারটা ভাগে ভাগ করতে পারি। তো এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন লেভেল। কি বলা হয়, কোয়ান্টাইজেশন লেভেল। সেটাকে আমি লেভেল। কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা। সেটা হইতে পারে এল ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি নাম্বার অফ বিটস। তাহলে আপনি যে যে অ্যামপ্লিটিউড গুলোকে ভাগ করবেন সেটা কিভাবে হইতে পারবে, কিরকম হইতে পারবে, 2 টু দি পাওয়ার n আকারে, এই রুলস ফলো করে। যদি আপনার 2 টু দি পাওয়ার 1 হয় তাহলে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, এবং ওই দুইটা ভাগ প্রকাশ করার জন্য আপনার কয়টা বিট লাগবে, কয়টা বিট লাগবে? 2 এর বুঝি উপরে নাই স্যার। যেটা 2 এর উপরে যেটা থাকে সেটা, 2 এর উপরে যেটা পাওয়ার হিসেবে থাকে সেটা কি বিট সংখ্যা না? জি স্যার। তাইলে 2 টু দি পাওয়ার 1 সমান সমান কত, 2 তো। তাহলে এই জি টুটা স্যার। হচ্ছে কি কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে আমি যদি দুই ভাগে ভাগ করতে চাই অ্যামপ্লিটিউডকে, তাহলে কয়টা বিট লাগবে, এক বিট। একটা বিট লাগবে। যদি আমি 4 ভাগে ভাগ করতে চাই তাহলে সেটাকে কিভাবে লেখা যায়, 2 টু, টু টু এস টু তাহলে এখানে টু দি কয়টা বিট পাওয়ার লাগবে, 2 বিট। দুইটা বিট লাগবে। কিভাবে, ধরেন আমি চারটা ভাগে ভাগ করছি, কিভাবে, ধরেন এটা একটা, এটা 2 3 আর এই যে হচ্ছে 4, এই চারটা ভাগে ভাগ করলাম। তাহলে এই চারটা লেভেলকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, ধরেন আমরা তাহলে দুইটা বিট লাগবে, তাহলে দুইটা বিটের মাধ্যমে 0 0 0 1 1 0 1 1। তাহলে সবচেয়ে লোয়েস্টটাকে আমি বলতেছি 0 0, তাহলে এই লেভেলটা হচ্ছে 0 0, এই লেভেলটা হচ্ছে 0 1, এই লেভেলটা হচ্ছে কত 1 0, এই লেভেলটা হচ্ছে কত, 1 1। ঠিক আছে?
তাইলে আমরা এখানে চারটা অ্যামপ্লিচিউডটাকে চারটা লেভেলে ভাগ করে ফেলছিলাম, সেটা এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই যে আমাদের কি করা, এই যে অ্যামপ্লিচিউড অনুযায়ী যে ভাগ করে ফেলা, প্রথমে তো স্যাম্পলিং কি করছে, টাইম অনুযায়ী ভাগ করে ফেলছে। এরপরে যখন আমি অ্যামপ্লিচিউড অনুযায়ী ভাগ করে ফেলবো, এই অ্যামপ্লিচিউড অনুযায়ী ভাগ করার যে প্রসেস, সেটাকে কি বলা হয়, কোয়ান্টাইজেশন। 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 কনসেপ্টটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আগে কি করা ছিল, স্যাম্পলিং থেকে আমি মানে এখানে স্যাম্পলার ছিল, স্যাম্পলিং থেকে আমি কি পাইতাম, ডিসক্রিট টাইম, ডিসক্রিট টাইম বাট কি কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস অ্যামপ্লিচিউড, তাই না? এরপরে এই সিগন্যালটাকে যদি আমি কোয়ান্টাইজ করি, আপনি দেখতে পাচ্ছেন কোয়ান্টাইজ কি করে, কন্টিনিউয়াস অ্যামপ্লিচিউডটাকে কি করে, ডিসক্রিট করে। ডিজিটাল। তাহলে এখান থেকে আপনি পাবেন ডিসক্রিট টাইম এবং কি ডিসক্রিট অ্যামপ্লিচিউড সিগন্যাল। বুঝা গেছে কোয়ান্টাইজার থেকে? জি স্যার। আচ্ছা, এরপরে যখন আপনি এই সিগন্যালটাকে মানে কোয়ান্টাইজ করার পরে সিগন্যালটাকে যদি আপনি এনকোডারের মধ্যে দিয়ে পাঠান, তাহলে আপনি পাবেন হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখন আমি আপনাকে জিনিসটা একটু বুঝাই। আপনি তো তাহলে কোয়ান্টাইজেশন জিনিসটা বুঝছেন, এখানে কোয়ান্টাইজেশন সম্পর্কে বলা আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে আমি আপনার এটা, আচ্ছা এই যে এখানে দেখাই, দেখেন এটা না, এটা এটা দেখানো দরকার নাই। এই যে এটা দেখেন, এই চিত্রটা দেখেন, বাকি যেগুলো দেখাচ্ছি না ওগুলো দরকার নাই। এই চিত্রটা দেখেন, এইটা একটা অ্যানালগ সিগন্যাল না? হুম। জি আমি জি স্যার। আপনাকে এখন যেটা বুঝাইতে চাচ্ছি সেটার টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাইজেশন ইরর। কি বলেন? কোয়ান্টাইজেশন এরর। হ্যাঁ, কোয়ান্টাইজেশন ইরর নিয়ে কথাবার্তা বলবো, এই জন্য আমি এইটাতে আসছি। একটু ভালো করে খেয়াল করেন তাহলে এটা আসলে কি জিনিস। এখানে দেখেন, এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, ঠিক আছে? এই যে কালো কালি দিয়ে যেটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে আমার মেসেজ। সাপোজ ধরেন এখানে আসলে বলা নাই, ধরেন এখন আপনি স্যাম্পলিং করতেছেন সাপোজ। আচ্ছা, এখন কি করলেন, ধরেন এই সিগন্যালটাকে আপনি ধরেন কয়টা ভাগে ভাগ করতেছেন, ঠিক আছে? মানে স্যাম্পলিং করতেছেন, ধরেন এই যে এখানে একটা স্যাম্পলিং করলাম, এখানে একটা স্যাম্পলিং করলাম, তারপরে ধরেন আমি কি করলাম, আহ এখানে একটা স্যাম্পলিং করলাম, তারপরে এইখানে একটা স্যাম্পলিং করলাম, মানে জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? এই যে এখানে স্যাম্পলিং করলাম, এখানে স্যাম্পলিং করলাম, এই যে গেল স্যাম্পলিং করলাম, যেটা আমি খয়েরি কালার দিয়ে আঁকতেছি এটা হচ্ছে স্যাম্পলিং করতেছি। এখন আমি এটা অন্য কালার নেই, লাল কালার। এখন এটা স্যাম্পলিং করা হইলো, এখন আমি কি করব, কোয়ান্টাইজেশন করব। তাহলে আমি কি করতে হবে, অ্যামপ্লিচিউড গুলাকে ভাগ করতে হবে না কয়টা ভাগে? হুম। তাহলে ধরেন ভাগ জি করতেছি, ধরেন আমি 3টা জি বিট ইউজ স্যার। করব, 3টা বিট, তাহলে আমার ভাগের লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল কয়টা হবে, 8টা। এই যে এলটাকে বলা হয় কোয়ান্টাইজেশন লেভেল, আর এখানে আর দিয়ে প্রকাশ করছে। আর মানে যে কথা, এন মানে ঠিকই সেম একই জিনিস, তার মানে এল সমান সমান কত, 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে যদি আমি 8টা ভাগে ভাগ করি, সাপোজ ধরেন আমি ভাগ করলাম, মানে আমার আমার কথা শুনেন, এই চিত্রটা দেখাল, এই চিত্রটা দেখেন, আর আমি আমি দেখেন কিভাবে ভাগ করতেছি। সাপোজ ধরেন আমি ভাগ করতেছি, এইটা একটা ভাগ 1 নাম্বার, এইটা একটা ভাগ 2, এটা একটা ভাগ 3, আর এটা একটা ভাগ 4, এবার এটা একটা ভাগ 5, তারপরে হচ্ছে এটা 6, তারপরে যে 7 করলাম, আরেকটা ভাগ করলাম, এটা হচ্ছে 8। তাহলে অ্যামপ্লিচিউডটা কি 8টা ভাগে করা হয়েছে, 8টা ভাগ করা হয়েছে? একটু বলেন, 8টা ভাগ করছি না? একটু কনসেন্ট্রেট করেন, 8টা ভাগে কিন্তু ভাগ করছি। এখন দেখেন, আমি আমি যদি এখন একটু খেয়াল করি, সাপোজ ধরেন এই যে এইটার যে স্যাম্পলিং, আমি যে এই সময় যে স্যাম্পলিংটা করছি, এটার অ্যামপ্লিচিউডটা কোনটা, এটা না? জি স্যার। কিন্তু আমি যখন কোয়ান্টাইজেশন করছি, এটার কি অ্যামপ্লিচিউড আছে, এটার কি অ্যামপ্লিচিউড আছে, মানে না স্যার। এটা কি লেভেল আছে? আমরা তো না লেভেল স্যার। গুনতে যে লালগুলো, আমি আলটিমেটলি এখানে যখন আমি স্যাম্পলিং করছি, স্যাম্পলিং এর ম্যাগনিটিউড হওয়ার কথা এইখানে, কিন্তু আমি তো এখানে লেভেল করি নাই, লেভেল করছি জি কোথায়, স্যার। এইখানে এটার অথবা উপরে। এইখানে, তাই না?
জি জি স্যার। আচ্ছা, এখন তাইলে তখন কি করবে জানেন, কোয়ান্টাইজেশনে যে লেভেলটা হবে তখন অ্যামপ্লিচিউডটা সে কোনটা নিবে, তখন সে এইটার কাছাকাছি যেটা সেই লেভেলটাকে নিবে। তাহলে এটা কাছাকাছি কোনটা, এটা না? জি স্যার। তাহলে সে জি এই স্যার লেভেলটাকে চুজ করবে। এখন দাঁড়ান, আমি আবার কোয়ান্টাইজেশন ইরোরের পরে কথা আসতেছি। তাহলে সে তখন ম্যাগনিটিউড হিসাবে এইটাকে চুজ করবে। এখন দেখেন 8টা লেভেল যেহেতু আমি করছি, 3টা বিট লাগবে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, 000। এটা কত, এরকম করে লেখা যায় না? জি স্যার হয়েছে 8টা। তাহলে এই যে আমি অ্যামপ্লিচিউডটাকে ভাগ করলাম, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। যখন এই যে এই যে অ্যামপ্লিচিউডের যখন আমি লেভেলগুলোকে কি করব, ভ্যালু অ্যাসাইন করে দিব বাইনারি দিয়ে বা কোড করে দিব, ওইটাকে বলা হয় কি, এনকোডিং। ঠিক আছে, এই যে বাইনারিতে লেভেলগুলোকে কোড করে দেওয়া। বুঝতে পারছেন? জি হুম। স্যার আচ্ছা, তাহলে স্যার আমরা এখানে স্যার ভাগ করব কিসের ভিত্তিতে? আপনার এখানে যে যে আমি কয়টা আপনি ভাগ করবেন কিসের ভিত্তিতে, ধরেন আমি ওটা আসতেছি, দাঁড়ান ওটা অ্যান্সার দিচ্ছি, একটু দাঁড়ান। এখন দেখেন তাহলে বুঝা গেছে কোয়ান্টাইজেশন কোনটা এবং এনকোডিং কোনটা। জি স্যার। আচ্ছা, জি এখন স্যার দেখেন, এখন কোয়ান্টাইজেশন ইরোরটা চলে আসছে। এখন দেখেন আমার স্যাম্পলিং হচ্ছে ধরেন এই পয়েন্টে, এই পয়েন্টের আমার অ্যাকচুয়াল ম্যাগনিটিউড এটা, তাই না? কিন্তু জি স্যার কোয়ান্টাইজেশন করার ফলে আমার ম্যাগনিটিউডটা কোন লেভেলে চলে যাচ্ছে, এই লেভেলে না, নিচে আসতেছে স্যার। নিচে আসতেছে। তার মানে কি আমার অ্যাকচুয়ালি অ্যাকুরেটটা কি আমি পাচ্ছি? না স্যার, অ্যাকুরেটটা একুরেসি জি পাচ্ছি না। না না। তার মানে যেটা হইলো যে তাইলে আমার আলটিমেটলি কোয়ান্টাইজেশন ইরর কাকে বলে, সেটা হচ্ছে এই যে মেইন আমার অ্যাকচুয়াল যে অ্যামপ্লিচিউড সেটার সাথে আমার কোয়ান্টাইজ সিগন্যালের যে অ্যামপ্লিচিউডের যে ডিফারেন্সটা, সেটাকে আমি কি বলতেছি, কোয়ান্টাইজেশন ইরোড। ইরর বলতেছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছিলেন একজন যে স্যার তাহলে আমি ভাগ করব কি করে, দেখেন এখানে একটা কম্প্রোমাইজে চলে আসতে হবে। আপনি তাহলে আপনি আমাকে বলেন, আপনি যত বেশি ভাগ করবেন মানে লেভেল যত বেশি বাড়াবেন, তত আপনার কি এই যে টুকটাক যে ধরেন এই একুরেসি যে, বেশি পাবো স্যার। তত আপনি সেই অ্যামপ্লিচিউড গুলোকে ধরতে পারবেন না। জি স্যার জি স্যার। ওই অ্যামপ্লিচিউড গুলো কি তত বেশি ধরা যাবে। তার মানে আপনি যত বেশি লেভেল বাড়াবেন, আপনার এল সমান সমান কত একুরেসি ছিল, টু তত টু দি ভালো মান, হবে স্যার, তত ইরোড ভালো কম হবে। আসবে। কিন্তু প্রবলেমটা হলো কি, আপনি এল এর বেশি এল এর মান বাড়াইতে থাকলে আপনার এন এর ভ্যালু কি করতে হবে, বাড়াইতে বাড়বে। হবে। আর এন মানে হচ্ছে কি নাম্বার অফ বিটস, তাহলে এন যদি আমার বাড়তে নাম্বার। থাকে, তার মানে বিটের সংখ্যা বাড়তে থাকবে, সেটা আমার 4 5 6 7 করে 8টা করে 10টা করে বিট লাগতে পারে। তাহলে এই যে বিট গুলো রাখতে আমার একটা মেমোরি দরকার পড়বে না, স্টোরেজ লাগবে না? জি স্যার। তাহলে আমার কি স্টোরেজ যদি বেশি লাগে তাহলে আমার খরচ বেশি হবে না? জি স্যার। তাইলে আমার এই দুইটার মধ্যে কি করতে হবে, একটা কম্প্রোমাইজে চলে আসতে হবে, যাতে করে আমার খরচও খুব বেশি না হয় এবং অ্যাকুরেসিটাও ভালো থাকে। তার মানে এই কোয়ান্টাইজেশন লেভেল এবং নাম্বার অফ বিট এই দুইটার মধ্যে একটা কম্প্রোমাইজেশনে চলে আসতে হবে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের ইরোর কত পার্সেন্ট পর্যন্ত ভালো স্যার? এটা 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 যখন ডিজাইন করবেন তখন এখানে বলে দেওয়া থাকবে। ধরেন 80% পর্যন্ত আপনি অ্যাকুরেসি রাখতে পারেন, ঠিক আছে, 20% ইরোর থাকতে পারে। যখন আপনার ইরোরটা আপনি যত বেশি ইরোরের যত কম চাবেন, আপনার ওই বিটের সংখ্যা বাড়তে থাকবে, লেভেলের সংখ্যা বাড়াইতে হবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার আচ্ছা, এখন দেখেন এই যে আমি যে মুখে যে কথাটা বললাম, দাঁড়ান বলতেছি। কোয়ান্টাইজেশন ইরোরটা কই গেল, এই যে এটা, এই যে সূত্রটা, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন কি, ইরোর। এই কিউ মানে কিন্তু ইরোর, এটা এটা কিন্তু এখনো কিন্তু আমরা আমি একটা কথা বলতেছি দেখেন, আমি কি কোয়ান্টাইজেশন কি কি নিয়ে কথা বলতেছি, কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কি, ইরোর ইরোর। ইরোর নিয়ে কোয়ান্টাইজেশন ইরোর আর কোয়ান্টাইজেশন নয়েজ দুইটা সেম জিনিস না, ঠিক আছে, জি স্যার দুইটার মধ্যে না তফাৎ আছে। তো এখানে আমি যেটা লিখছি সেটা কি, কোয়ান্টাইজেশন কি, ইরোর। ইরোর। ইরোর নয়েজটা আমরা আসবো, ওটা আমি পরে বুঝাচ্ছি। তাহলে ইরোরটা কি বলছিলাম, ওই যে মেইন সিগন্যালের সাথে মানে অ্যাকচুয়াল ম্যাগনিটিউড এবং কোয়ান্টাইজড যে সিগন্যালটা আছে বা আউটপুট যে সিগন্যাল সেটার যে অ্যামপ্লিটিউডের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা এই যে এম হচ্ছে কি আপনার কি ইনপুট সিগন্যাল বা অ্যাকচুয়াল সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর এই ভি হচ্ছে আউটপুট বা কোয়ান্টাইজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমি কি বলতেছি,
কোয়ান্টাইজেশন ইরর। কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, এখন কোয়ান্টাইজেশন নয়েজ নিয়ে আমি কথাবার্তা বলবো। নয়েজটা কি? কোয়ান্টাইজেশন নয়েজের সূত্রটা হচ্ছে, কোয়ান্টাইজেশন নয়েজের সূত্রটা হচ্ছে যে এটা একটু মনে রাখতে হবে। এই যেটা দেখেন, কোয়ান্টাইজেশন নয়েজটা আমরা কিভাবে বের করি। আপনার ওই যে আমি বললাম না যে একটা সিগন্যাল এসএনআর, এসএনআর এর সূত্র কি ছিল? সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই কি? নয়েজের পাওয়ার। নয়েজের পাওয়ার। তাহলে আমার এখানে যদি একটা সিগন্যালে যদি আমি কোয়ালিটি ডিফাইন করতে চাই, তাহলে কোয়ান্টাইজেশন ইররের কারণে যে আমার কোয়ান্টাইজেশন যে নয়েজ হয়েছে সেটা বের করতে হবে না? কথা জি বলেন, স্যার। এটা তো আমার নয়েজের পাওয়ার, তাই না? এটা কি আমার ইররের পাওয়ার? না স্যার, তাহলে না আমার স্যার। নয়েজের পাওয়ার, তার মানে আমার কোয়ান্টাইজেশন ইররের কারণে, কোয়ান্টাইজেশন ইররের কারণে যে কোয়ান্টাইজেশন নয়েজটা হচ্ছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি এসএনআর বের করতে পারবো না? জি স্যার। ঠিক আছে, জি। এখন আমি তাহলে চলে যাব কোয়ান্টাইজেশন নয়েজ আমরা কিভাবে বের করতে পারি। কোয়ান্টাইজেশন নয়েজটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আপনার যে কোয়ান্টাইজেশন যে ইররটা আছে সেটার মিন স্কোয়ার ভ্যালু, সেটার মিন স্কোয়ার ভ্যালু কিভাবে বের করবেন? সেটা হচ্ছে যে কোয়ান্টাইজেশন নয়েজ ইকুয়ালস টু হচ্ছে কত, আপনার যে ইররটা আছে যেটা একটু আগে আমি দেখাইলাম, কিউ সমান সমান কি ছিল? ইউ স্যার, এম মাইনাস ভি। এম মাইনাস ভি ছিল, তাই না? এইটা কিন্তু, জি স্যার। তাহলে ওই কিউ এর স্কোয়ার ডি কিউ, এবং এটা লিমিট হবে কত? এই যে স্টেপ সাইজ, স্টেপ সাইজটা কিভাবে বের করতে হয় এটা আমি পরে দেখাচ্ছি। সেটা ওই স্টেপ সাইজের অর্ধেক, পজিটিভ স্টেপ সাইজের অর্ধেক আর নেগেটিভ স্টেপ সাইজের অর্ধেক, এবং এটাকে পরে আবার স্টেপ সাইজ দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি আলটিমেটলি কোয়ান্টাইজেশন নয়েজটা পেয়ে যাবেন। এবং এইটার যে ফর্মুলা সেটা হচ্ছে কি, এম স্কোয়ার পি ডিভাইডেড বাই থ্রি এল, থ্রি এল স্কোয়ার। এখন এমপি মানে কি? এমপি মানে হচ্ছে পিক ভ্যালু। এখন দেখেন এখানে যে আমি কোয়ান্টাইজেশন, এই যে কোয়ান্টাইজেশনের যে স্টেপ সাইজ, এটা আমি কিভাবে বের করছি। সাপোজ ধরেন আপনার একটা সিগন্যাল আছে, এই একটা সিগন্যালটা হচ্ছে দেখতে এইরকম, তাহলে এইটা আমার কি ম্যাক্সিমাম স্টেপ পিক। সাইজ বলতে স্যার একটার পর আরেকটা নাকি স্যার? হ্যাঁ, মানে একটা থেকে আরেকটার দূরত্ব। বুঝিনি, আবার বলেন। স্যার স্টেপ সাইজ বলতে আমরা যেমন ওই যে না একটা না, সাবজেক্ট মেডিকেল স্টেপ মেথডে সাইজ বলতে পড়ছিলাম ওইটা যে বোঝায় না। একটা হুম, থেকে। ওটা আমি আপনার পরে বুঝাবো। এটা হচ্ছে যখন আমি ডেল্টা মডুলেশন পড়বো না, ডেল্টা, তখন বোঝা যাবে। ঠিক আছে, ওটা আমি পরে বুঝাবো। স্টেপ সাইজ হচ্ছে এই যে ধরেন, এই যে আমি বলি, এই যে এইটা হচ্ছে একটা, এই যে, এই যে এখানে দেখেন, এই যে স্যাম্পলিং এর স্টেপ আর কি, এরকম না? আমি দেখাই, এই যে দেখেন, যেহেতু জানতে চাইছেন, এই যে এটা 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 কি একটা সিঁড়ির মতো দেখতে না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা হচ্ছে কি করতেছে দেখেন, এই যে এইভাবে একটা সিগন্যাল আসছে, তারপরে কি করা হয় জানেন? এই সিগন্যাল গুলোর যে এই প্রত্যেকটা যে সিঁড়ির যে এভারেজ ভ্যালুটা আছে না, এই যে এভারেজ, হ্যাঁ, জি যে স্যার। মাঝখানে যে ভ্যালুটা, এগুলো আইডেন্টিফাই করে যোগ করে দেওয়া হয়। যোগ করে করে আপনার এই যে এরকম একটা সিগন্যাল প্রডিউস করা হয় সাইনোসয়েডাল। এটাই হচ্ছে আপনার এই যে লাল কালার যেটা দেখালাম, এটা হচ্ছে আপনার তখন মেইন সিগন্যাল, বুঝতে পারছেন? অ্যানালগ জি যেটা স্যার। মেইন সিগন্যাল ছিল, এটা করা হয় ডিজিটাল, এটা করা হয় ডেল্টা মডুলেশনে। তো এখন যে স্টেপ সাইজ কোনটা জানেন? স্টেপ সাইজ হচ্ছে এই যে আপনার যে সিঁড়ির যে উচ্চতা আছে না, এই যে, হাইট। হ্যাঁ, জি স্যার। এটাকে বলা হচ্ছে স্টেপ সাইজ। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ডেল। ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন আপনি এই ডেলটা কিভাবে বের করতে পারেন? ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে, দেখতে হচ্ছে এরকম, এটা পজিটিভ পিক ভ্যালু হচ্ছে এমপি, এবং নেগেটিভ সাইডে পিক ভ্যালু হচ্ছে কত? মাইনাস এমপি। তাহলে পিক টু পিকের ডিফারেন্স কত বলেন তো? তাহলে এমপি পজিটিভের মান মাইনাস কি নেগেটিভের মান, তাহলে আলটিমেটলি কত আসলো? 2 এমপি। 2 এমপি। তাহলে যে 2 এমপিটাই হচ্ছে কি পিক টু পিক ভ্যালু। ঠিক আছে, আমাকে একটা মিনিট সময় দেন।
আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আলটিমেটলি এই 2 এমপিটা আসছে কোত্থেকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? তার মানে পিক থেকে জি পিকের স্যার। যে ভ্যালু ডিফারেন্সটা সেটা হচ্ছে 2 এমপি ডিভাইডেড বাই হচ্ছে কি এল। তার মানে আমার স্টেপ সাইজটা কি সূত্র, স্টেপ সাইজটা হচ্ছে পিক টু পিক ডিফারেন্স ডিভাইডেড বাই কি কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে যদি আমি ভাগ করি তাহলে স্টেপ সাইজটা চলে আসে। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই সূত্রটা একটু মনে রাখেন, এই যে ডেল স্কোয়ার বাই 12 অথবা এম স্কোয়ার পি বাই 3 এল স্কোয়ার, এটা একটু মনে রাখেন এই দুটা। আর এই সূত্রটা একটু মনে রাখতে হবে। এই যে আরেকটা নয়েজ, কোয়ান্টাইজেশন নয়েজের সূত্র, এটা হচ্ছে কি এম স্কোয়ার পি ডিভাইডেড বাই 3 ইন্টু 2 টু দি ইন্টু পাওয়ার টু। 2 আর। এখানে 2 টু দি পাওয়ার 2 আর মানে কি 2 টু দি, এটা কিন্তু আর এর বদলে কিন্তু আপনি এনও লিখতে পারেন, কারণ কি বলছি আর মানে যা বুঝাচ্ছে এন মানে একই জিনিস, মানে কি নাম্বার অফ বিটস। ঠিক আছে, কথা বুঝে জি গেছে? স্যার। আচ্ছা, আর এটা এটা এই যে দেখেন, এটা ওই যে ওইটাই লিখছে, এটা কিভাবে আসছে বলতে পারবেন? এটা কিভাবে আসছে? সিগন্যাল টু নয়েজ রেশিও মানে কি বলেন তো? সিঙ্গেল টু এসএনআর। এসএনআর এটা মানে কি? এই যে পিক। সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার। এখানে নয়েজের জি পাওয়ার স্যার। কোনটা? কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ার, যেটা হচ্ছে এনকিউ, তাই না? তো পি থাকবে। আর এখানে এনকিউ সমান সমান কত বলেন? যে এনকিউ সমান সমান দেওয়া ছিল না? ডেল এম স্কোয়ার পি। এখানে ছিল, অথবা যেখানে দেওয়া ছিল কত? এম স্কোয়ার এম পি স্কোয়ার পি ডিভাইডেড বাই থ্রি 3 এল এল স্কোয়ার। স্কোয়ার, তাই তো? এম স্কোয়ার পি বাই 3 এল স্কোয়ার। তাহলে এখন আপনি আমাকে বলি, তাহলে দেখেন এখানে ছিল কত? এম স্কোয়ার পি বাই কত? 3 এল স্কোয়ার, থ্রি তাই এল না? আবার থ্রি এল এল সমান স্কোয়ার। সমান কত? 2 টু দি পাওয়ার আর, টু। তাই না? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় পি ডিভাইডেড বাই হচ্ছে এম স্কোয়ার পি ডিভাইডেড বাই হচ্ছে কত? 3 এল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার আর হোল স্কোয়ার। এটা যদি আপনি ব্র্যাকেটের বাইরে থাকে, এটা আমাদের একটা গুণে, এটা কি হয়ে যায়? একটা পাওয়ারের কি হয়ে যায়? গুণ হয়ে যায় না তখন? সূত্রটা মনে আছে? তখন এটা গুণ হয়ে যায়। তাহলে এখানে আসবে কত? 2 টু দি পাওয়ার 2 আর। তাহলে আপনি পুরাটাকে উপরে নিয়ে যেতে পারেন, এই যে পুরাটাকে। তাহলে আলটিমেটলি কত আসে? এই 3টা এখানে আগে লিখেন 3p, আর এখানে থাকবে হচ্ছে নিচে এন স্কোয়ার পি, আর এই যে 2 টু দি পাওয়ার আর, এটা উপরে চলে যাবে। এটাকে আলাদা রাখেন, এখানে চলে আসবে কত? 2 টু দি পাওয়ার 2 আর। এটা যে এখানে চলে আসছে, বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে লাস্ট একটা কথা বলি, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? এই প্রুফটা করা। কোনটা? এই যে এটা, এসএনআর এর যে ডেসিবেল ভ্যালু, কি বললাম? এসএনআর এর যে ডেসিবেল ভ্যালু সেটা ইকুয়ালস টু কত? 1.76 প্লাস 6 আর। এটা কিভাবে প্রমাণ করা যাবে বলতে পারবেন? কিভাবে প্রমাণ করা যাবে? আমি প্রমাণটা দেখাচ্ছি, দেখেন একটু ভালো করে শুনেন। এসএনআর মানে হচ্ছে কি সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই কি নয়েজের পাওয়ার, তাই না? নয়েজের জি পাওয়ার স্যার। না? আচ্ছা, এখন দেখেন আমি বলতেছি, এই সূত্রটা কিন্তু শুধুমাত্র যখন আপনার মেসেজ সিগন্যালটা কি হবে? পিওর সাইনোসয়েডাল হবে। মানে আপনার এই যে মেসেজ, সেটা আপনার দেখতে সাইনোসয়েডালের মতো, এমন এখানে কি পিওর সাইনোসয়েডাল। যখন আপনার এরকম হবে তখনই কিন্তু আপনার এই সূত্রটা খাটবে। কন্ডিশনটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আপনার সিগন্যালের যে এভারেজ পাওয়ারটা সেটা হচ্ছে, তার মানে যে পিএস যেটা বা পি বলতেছে এখানে, সেটা হচ্ছে কত? এ স্কোয়ার এম বাই 2। তাহলে কি বললাম? পিএস এর ভ্যালুটা হচ্ছে কত? এ এ স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড এম বাই টু। ডিভাইডেড বাই হচ্ছে 2। আর নয়েজের পাওয়ার কত? এম স্কোয়ার পি ডিভাইডেড বাই থ্রি এল। এম স্কোয়ার, এখানে কি ছিল? এম স্কোয়ার পি ডিভাইডেড বাই কত ছিল? থ্রি এল স্কোয়ার। 3 এল স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2 আর বা 2 টু দি পাওয়ার 2 এন, তাই না? জি স্যার। তাই তো ছিল। এখন এই যে এমপি, এটা মানে কি পিক ভ্যালু ছিল না? পিক ভ্যালু ছিল তো নাকি? জি স্যার। এম পিক এমপি ভ্যালু। মানে হচ্ছে পিক ভ্যালু। তাহলে আপনি এখানে পিক ভ্যালু হিসেবে এখানে তারা বলতেছে এমটাকে তারা
পিক ভ্যালু বলতেছে, তাহলে এখানে যদি আমার এম স্কোয়ার পি হয় তাহলে এখানে কি লিখতে পারবো, এম স্কোয়ার লিখতে পারবো না? এম স্কোয়ার লেখা যায় না? লেখা যায়? মানে এম স্কোয়ার পি এ স্কোয়ার এম লিখলাম নাকি? হুম হুম হুম, লেখা যায়। জি স্যার। তাহলে এখন দেখেন, তাহলে এই যে এখানে কি করলাম, তাহলে এখানে দেখেন এখানে ছিল এম, এখানে ছিল পিএস, তাহলে এখানে এটা লিখলাম, আর এখানে ছিল এম স্কোয়ার পি ডিভাইডেড বাই 3 × 2 টু দি পাওয়ার এল। তাহলে এখন এটা লেখা যায় এ স্কোয়ার এম ডিভাইডেড বাই কত, 3 × 2 টু দি পাওয়ার। 2 টু দি পাওয়ার 2 আর। এখন এটা এটা ক্রস করা যায় না? জি স্যার। ক্রস করা যায়, আর এই জিনিসটা উপরে চলে আসবে, তাহলে আসতেছে কত, 3 × 2 টু দি পাওয়ার 2 আর নিচে আসতেছে কত, 2। ঠিক আছে, জি স্যার। এই যে যেটা এখানে আসলো। ওকে, হুম। এখন এটা ছিল জি আমাদের স্যার। এসএনআর এর ভ্যালু। এখন যদি আমি কোন একটা, আমি আপনাদেরকে বলছিলাম যে কোন একটা পোর্শনের যদি আপনি কি বের করতে চান, ডেসিবেল ভ্যালু বের করতে চান, তাহলে কিভাবে 10 বের লগ করতে হয়? 10 তাহলে 10 ইনটু সিগন্যাল। 10 log 10 ইনটু ওই এস এর ওই ভ্যালুটা, তাই না, যার আমি জি স্যার, ডেসিবেল বের করতে সিগন্যালটা। চাই। তাহলে এখানে আসবে কত, এসএনআর। তাহলে এখানে চলে আসবে 10 log 10, এসএনআর মানে হচ্ছে 3/2 ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আর। ঠিক আছে, এরপরে এটাকে কি লেখা যায়, 10 log 10 3/2 আসে, প্লাস আসে কত, 10 log 10 2 টু দি পাওয়ার কত আসে, 2 আর, এরকম আসে। এভাবে লিখলে হবে। হুম। লেখা তো যায় স্যার, ডট মানে হলো স্যার যোগ করা লগের সাথে। এখন আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম, দেখেন এটা জাস্ট আমি আপনাদেরকে 90%ই বলে দিছি, পুরো কাজ শেষ হয়ে গেছে। জাস্ট এখন কি করবেন, এই যে 10 log 10 এ বসাবেন, এতটুকু আসলো। এখন এইখান থেকে জাস্ট এই দুইটা পোর্শনে ভাগ করার মাধ্যমেই আপনার একবার এটা চলে আসবে এবং এটা চলে আসবে। ঠিক আছে, এই প্রুফটা হোমওয়ার্ক। ঠিক আছে, আমি আপনাদেরকে ওই অনলাইনে একটা সেকশন খুলে দিব, 1 সপ্তাহ টাইম থাকবে, এটা করে দিয়েন। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আমাদের কিন্তু এই যে প্রুফটা, তাহলে হচ্ছে কি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। তাহলে আমাদের কিন্তু আজকে পড়া এই পর্যন্তই মোটামুটি শেষ। তাহলে আমরা আসলে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, আমাদের আর বেশ কিছু বাকি নাই। তাহলে এক এক নজরে আমি আপনাদেরকে বলে দেই কোথায় কোনটুকু পড়ছি। ঠিক আছে, এই যে দেখেন, এটা ছিল আমার প্রথম একটা স্লাইড ছিল, এখান থেকে আমরা কি কি পড়ছি, এখান থেকে আমরা 1 নাম্বার স্লাইড থেকে শুরু করে আমরা টানা পড়ছি হচ্ছে আপনার 10 নম্বর স্লাইড পর্যন্ত, এই যে এটা। ঠিক আছে, 10 নম্বর স্লাইড পর্যন্ত টানা পড়ছি। এগুলো আমরা পড়ছি, আসলে এগুলো আরো ব্যাখ্যা করে লেখা আছে, এগুলো আপনি পড়তে পারেন। এই যে এটা। ঠিক আছে, এই যে এটা তো আমি চিত্র আপনাদেরকে দেখাইছি, এগুলাই একই জিনিস, তেমন কিছু পার্থক্য নাই। এইটা আমি আপনাদেরকে এখনো দেখাই নাই, এটা পরে দেখাবো 24 নম্বর স্লাইড থেকে। আপনি আপাতত এই যে স্লাইডটা দিলাম, এটা 23 নম্বর স্লাইড পর্যন্ত দেখতে পারেন। ঠিক আছে, টানা একই কথা। আর আরেকটা যে স্লাইড দেখাইছি আমি আপনাদেরকে, এই যে এইটা, এখান থেকে আমি জাস্ট, এটা না, এই যে এটা, এখান থেকে আমি আসলে কি দেখাইছি, এখানে আমি শুরুই করছি আপনাদের এই যে এলিয়েজিং থেকে, মানে 6 নম্বর স্লাইড থেকে। ঠিক আছে, 6, 7 এই দুইটা স্লাইড পড়াইছি, একটু নোট ডাউন করে রাখেন। 6, 7 পড়াইছি, তারপরে হচ্ছে গিয়ে এরপরে চলে আসছি আমরা হচ্ছে এই যে এখানে কোয়ান্টাইজেশনে, এই যে 11 নম্বর স্লাইড, 10 পড়াইছি, এই যে 10, তার মানে হচ্ছে কি 6, 7, 10, তারপর হচ্ছে 11, 11-এর পরে হচ্ছে এই 14 নম্বর স্লাইডের আমি জাস্ট এই যে এই সূত্রটা দেখাইছি। এরপরে 15 নাম্বার পড়ছি, 16 পড়ছি, 17 দেখাইছি যা সূত্র, 18-তে গিয়ে শেষ করছি, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি। ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। রেকর্ডিং থাকবে, আপনারা দেখে জাস্ট নোট ডাউন করে নেবেন। আর ঠিক কি আছে। কোশ্চেন আছে?